তো স্বাগত জানাই আপনাদের আমাদের চ্যানেলে। আমি সুদীপ্ত এবং শান্তনু, আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল। আমরা কিন্তু একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি আইপিএল এর উপরে। আইপিএল চলে এসে সামনে, জানা কথা, এখন ধামাকাদার পরপর ভিডিও আসবে। এবং আমরা প্রত্যেকটা এই সিরিজের মধ্যে প্রত্যেকটা টিমের কিন্তু টিম অ্যানালাইসিস, ডিটেলড অ্যানালাইসিস, টিমের স্ট্রেংথ কী কী আছে, উইকনেসেস কী কী আছে, টিম কত দূর যেতে পারবে না যেতে পারবে, প্লে অফে উঠতে পারবে কিনা, টিমগুলো কিন্তু ব্রুটাল রেটিং দেবো আমরা, আউট অফ 10 কত হচ্ছে কি না হচ্ছে। তো আমরা এই সিরিজের মধ্যে এই প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকমভাবে নিয়ে আসবো। তো আজকের যে দুটো টিম আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঞ্জাব কিংস আর হচ্ছে রাজস্থান রয়্যালস। তো সবার প্রথমে পাঞ্জাব কিংসে আসা যাক। পাঞ্জাব কিংসে এমন একটা ওদের আপলিফটমেন্ট হয়েছে গত কয়েক বছরের মধ্যে, যেই টিমটা 2014-তে সেই লাস্ট ফাইনালে উঠেছিল, তারপরে এসে কিন্তু 2025-এ এসে ফাইনালে উঠেছে। মানে 11 বছরের গ্যাপের পরে গিয়ে কিন্তু সেই টিমটা উঠেছে। কার জন্য? শ্রেয়াস আয়ারের জন্য। তো পাঞ্জাব কিংসের কিন্তু সেরকম দেখতে গেলে 3বারই মাত্র প্লে অফে উঠেছে। তার মধ্যে তার আগে 2008-এ একবার, 2014 আর 2025। আমার মনে হচ্ছে পাঞ্জাব স্ট্রং হয়ে এসছে 2025। হ্যাঁ, এই তার জন্য যেটা এখন আর সেই পাঞ্জাব আর সেই পাঞ্জাব না। वो गुड्डू और वो गुड्डू नहीं है जो लबर लबर करते थे। हम वो गुड्डू नहीं है जो लिबी लिबी करते थे। हमारी मम्मी को चाहिए फुल इज्जत। ঠিক আছে, তো পাঞ্জাবের কিন্তু পুরো ভোল বদল হয়ে গেছে শ্রেয়াস আয়ারের জন্য, রিকি পন্টিং এর জন্য। ওদের দুজনে কিন্তু জুটি এখন খুব সুপার হিট জুটি রয়েছে একদম। আর গত বছর ওরা 17টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচ কিন্তু জিতেছে। ঠিক আছে, তার মানে কিন্তু 14টা ম্যাচের মধ্যে সেখানে কটা ম্যাচ জিতেছে? তাহলে 9টা ম্যাচ জিতেছে এখানে। তার হচ্ছে প্লে অফের ম্যাচটা জিতেছে অবশ্যই। তো এখানে পরিষ্কারভাবে বলা যেতে পারে যে শ্রেয়াস আয়ার আসার পরে আর রিকি পন্টিং আসার পরে ওদের দুজনের জুটি কিন্তু পাঞ্জাবকে অনেক উপরে নিয়ে গেছে। অবশ্যই ইমপ্রুভ করেছে। হ্যাঁ, আর শ্রেয়াস আয়ার কিন্তু ওর নামে একটা রেকর্ডও আছে, একমাত্র ক্যাপ্টেন যে দুটো ফ্র্যাঞ্চাইজিকে ফাইনাল অবধি পৌঁছেছে। দিল্লিকে পৌঁছেছিল আর হচ্ছে তোর ইয়েকে পৌঁছালো, কলকাতাকে পৌঁছালো। কলকাতা আর পাঞ্জাব, এই দুটো টিমকে কিন্তু ফাইনাল অবধি পৌঁছেছে। আর হ্যাঁ, ব্যাড লাক একটাও আছে পাঞ্জাবের, এখনো পর্যন্ত একটা কাপও নিতে পারেনি। এটা কিছু করার নেই। এবার কিন্তু স্ট্রং দাবি, অনেকগুলো টিম আছে, দিল্লির মতো, রাজস্থানের মতো টিম আছে। রাজস্থান দিল্লি। তো হ্যাঁ, যাই হোক, কিন্তু এবার কিন্তু স্ট্রং দাবিদার। তো আমরা সবার প্রথমে পাঞ্জাবের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, ম্যাচেস কি কি আছে সামনে। 4টে করে কিন্তু আমরা যে টেবিল দিয়েছি, এখন অবধি স্কেডিউল দিয়েছে, তার মধ্যে 4টে করে ম্যাচ আছে। 4টে ম্যাচে যদি, আর নিউ চণ্ডীগড় হচ্ছে ওদের হোম গ্রাউন্ড বলা যেতে পারে। তো যদি ওদের ম্যাচের কথা বলা হয়, 4 নাম্বার দিনে কিন্তু আমাদের এই বছর এটা কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার, যারা গত বছরে রান আপ ছিল তাদেরকে কিন্তু ওপেনিং ম্যাচ পায়নি। পাঞ্জাব এখনো অবধি আইপিএল এর ইতিহাসে 19টা আইপিএল হতে চলেছে, এখনো অবধি ওপেনিং ম্যাচ খেলতে পারেনি। তো 4 নাম্বার দিনে গিয়ে 4th ডেতে ম্যাচ দিয়েছে, সেটা তাও আবার হচ্ছে তোর 31 আর কি, জিটির বিরুদ্ধে। আর আরেকটা ম্যাচ আছে 3rd এপ্রিলে সিএসকে এর এগেনস্টে অ্যাওয়ে ম্যাচ আছে। তারপর হচ্ছে 6th এপ্রিল কেকেআর, আর 11th এপ্রিল সেটা হচ্ছে এসআরএইচ এর এগেনস্টে কিন্তু পাঞ্জাবের ম্যাচ রয়েছে। এই 4টে টোটাল ম্যাচ রয়েছে এখনো অবধি যা স্কেডিউল দিয়েছে তার মধ্যে। আর অকশনের উপরে যদি আমরা আসি, অকশন কেমন গেছে পাঞ্জাবের? অকশনে টোটাল 11 কোটি টাকা অ্যাভেলেবেল ছিল, বেশি ছিল না। তার মধ্যে 8 কোটি টাকা ওরা খরচা করেছে। টিমটাই এমন স্ট্রং টিম ছিল, ওদের সেরকম করে কেনার বেচার দরকারই ছিল না। ঠিক আছে, যেখানে কিনেছে মাত্র 2টো প্লেয়ার। আর তার আগে বলি, রিলিজ কাকে করেছে? ম্যাক্সওয়েলকে করে দিয়েছে। কিন্তু রিলিজ ম্যাক্সওয়েল পুরো আইপিএল থেকে রিলিজ হয়ে গেছে। আর এদিকে জশ ইংলিশকে রিলিজ করে দিয়েছে। জশ ইংলিশ এখানে যেহেতু অ্যাভেলেবেল থাকবে না বলেছে, সেহেতু জশ ইংলিশকে রিলিজ করে দিয়েছে। আর হচ্ছে ওদিকে কুলদীপ সেন, কাইল জেমিসন, এই দুটো বোলারকে কিন্তু রিলিজ করেছে। আর যদি নিয়েছে বলা হয়, বেশি কাউকে নেয়নি। বেন ডসাসকে নিয়েছে 4.40 করোড়ে। কুপার কানোলি অস্ট্রেলিয়ান 3 কোটি টাকা দিয়ে নিয়েছে। আর প্রবীণ দুবে 30 লাখ, বিশাল নিশাদ 30 লাখ। এই দুটো মোটামুটি একটা কি বল, সেরকম অকশন ওদের যায়ওনি, আর দরকারও ছিল না। যেই টিম ছিল ওদের একদম সেট টিম ছিল একদম। অকশন এখানে তাহলে এদের জাজমেন্ট করা উচিত না। আমি মনে করি যে ভালো গেছে না খারাপ গেছে, কারণ ওদের কিছু দরকারই ছিল না। ফাইনাল ওই মানে একটা ম্যাচের জন্য আমরা এত করতে পারবো না, অ্যানালাইসিস করতে পারবো। তো স্কোয়াড যদি বলি, আমি স্কোয়াড আর নতুন করে আলোচনা করব না। স্কোয়াড আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, দেখে নেবেন একবার স্কোয়াড। কারণ হচ্ছে গত বছর যা স্কোয়াড ছিল সেম স্কোয়াডই বলতে গেলে। এর মধ্যে শুধু 2টো প্লেয়ার যারা বললাম, বেন ডসাস আর কুপার কানোলি, এই দুটো মেন প্লেয়ারই, এই দুটোই ঢুকেছে, আর সেরকম কেউ নেই। তো স্কোয়াডের যদি আমরা বলি যে স্কোয়াডটা কেমন এখন লাগছে দেখতে, গত বছরও ভালো ছিল, এই বছরও ভালো আছে। রিকি পন্টিং
বেকার ওর অস্ট্রেলিয়ান কোটা থেকে 4টে প্লেয়ার নিয়েছে, ঠিক আছে, ওর জানা কথা এটা খেলবে না কেউই। তোর হচ্ছে তোর জেভিয়ার বাটলেট, বেন ডসেস, কুপার কনলি, মিচেল ওয়েন, এরা কিন্তু একদম বেকার এর মধ্যে রয়েছে, কোনো এদের কাজ নেই, ও শুধু রিজার্ভ বেঞ্চে বসে আর কি এটা অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্স ভাই, আর কিছু আর স্কোয়াডের মধ্যে তো নেহাল ভাদেরা, গত বছর আমরা দেখেছি নেহাল ভাদেরা কিন্তু স্টেক বেড়েছে অনেক, ঠিক আছে, নেহাল ভাদেরা ভালো পারফর্ম করেছে আর পার্মানেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু উঠে এসেছে। শুধু নেহাল ভাদেরা না, 3-4টে এমন প্লেয়ার আছে আমরা বলবো সেটা নিয়ে, মানে যেমন ওমর জাই, আজমাতুল্লাহ ওমর জাই এমন একটা প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপে অলরাউন্ডার, একদম মানে টপ ক্লাস প্লেয়ার কিন্তু ওমর জাই, ঠিক আছে, ও আইপিএল এখন অবধি সেভাবে নাম করতে পারেনি, মানে একটা কি বলতো ওভারসিজ বলে টিমে জায়গা পায় না, নালে ভাই প্লেইং 11 এর নাম পাক্কা ছিল। আর ওইদিকে মার্কো ইয়ানসেনের ব্যাটিং তো আর বলে লাভ নেই, কারণ ইন্ডিয়ান প্রত্যেকটা আমরা ইন্ডিয়ান হিসাবে দেখেছি যেইভাবে ধুয়ে গেছে মার্কো ইয়ানসেনের ব্যাটিং, এটা কিন্তু একটা এই বছরের আমি মনে করি যে পজিটিভ পয়েন্ট, মার্কো ইয়ানসেন যেভাবে ব্যাটিংকে আপলিফট করেছে। তবে দুটো প্লেয়ার সে প্লেইং 11 আমরা অবশ্যই লাস্টে পাবো, দুটো প্লেয়ার কিন্তু ভাই পাঞ্জাবের মানে আরো স্ট্রং হয়ে গেছে, এক হচ্ছে ওমর জাই আর হচ্ছে ইয়ানসেন। এটা ব্যাটিং বোলিং তো ওরা করছেই, মানে করবেই 100%, একদম, কিন্তু ব্যাটিং নিয়ে কিন্তু আরো ভাই পোক্ত হয়ে গেল, মানে 8 নম্বর অবধি কিন্তু ব্যাটিং আছে। তো প্লেইং 11 এ আসলে বুঝতে পারবেন আমরা প্লেইং 11 কোন মানিছি। তো তার আগে আমি স্কোয়াডের মধ্যে যদি বলি স্ট্রেংথ কি আছে, স্ট্রেংথের উপরে যদি আসি, সবথেকে বড় স্ট্রেংথ তো ওদের ওপেনিং পেয়ার ভাই, মানে এমন দুখানা আনক্যাপড ইন্ডিয়ান যে প্রভসিমরন সিং আর হচ্ছে তোর প্রিয়ান সারিয়া, এই দুটো প্লেয়ার যে এইভাবে, এই নামই হচ্ছে আইপিএল থেকে কে উঠে আসবে কিন্তু খুব বলা মুশকিল। এইখান থেকে যে ওরা এইভাবে খেলে এসছে, মানে সেঞ্চুরি অবধি মেরেছে, ভাবতে পারিস প্রিয়ান সারিয়া 19 বছরের ছেলে মাত্র একটা, সেখান থেকে সবথেকে আন্ডাররেটেড জশ ইংলিশের মতো প্লেয়ারকে 3 নম্বরে নামাতে 4 নম্বরে নামাতে বাধ্য হয়েছে, এমন খেলেছে, এমন একটা প্লেয়ার মানে যারা ওপেন করছে ওরা আন্ডাররেটেড, মানে ওদের নাম হয়তো খুব জোরে 2-1 বার হয়তো শুনেছে, কিন্তু ওদের নাম এখন কিন্তু পাঞ্জাব সবচেয়ে টপ 10-11 মধ্যে রয়েছে। তারপরে ব্যাটিং এ তোর বড় স্কোর করতে ক্যাপেবল, এই পাঞ্জাবের টিম বলতে পাওয়ার প্লেতে ব্যাপক করতে ক্যাপেবল। তারপরে ফিনিশার মনে কর স্টয়নিশের মতো, শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসন, এরকম 3খানা প্লেয়ার কিন্তু ওদের ফিনিশে আছে, এটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট পাঞ্জাবের বলা যেতে পারে। আর হচ্ছে ওদের সবথেকে বড় যে স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে ওদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে, যত যে মানে আন্ডার এস্টিমেট করুক, আমি ভাই করি না, কারণ শ্রেয়াস আয়ার দেখ দিল্লিকে এই জায়গায় পৌঁছেছে, তোর ইয়েতে নিয়ে গেছিল, তারপরে হচ্ছে তোর কলকাতাকে ফাইনাল জিতিয়েছে। গত বছর পাঞ্জাবে একবার এসে একবারেই কিন্তু পাঞ্জাবকে একদম ফাইনালে নিয়ে গেছে, তাহলে এখানে কিন্তু শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি কিন্তু তারিফ করতে হবে। আর খুব সুন্দর জেল হয়ে গেছে ইয়ের সাথে, রিকি পন্টিং এর সঙ্গে, যার জন্য পাঞ্জাব এইরকম একটা ক্যাপ্টেনের সঙ্গে এরকম একটা কিন্তু কম্বিনেশন পেয়ে গেছে, এটা কিন্তু ওদের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট, যে পজিটিভ এনভায়রনমেন্ট রয়েছে ওদের ইয়ের মধ্যে। আর উইকনেসের উপরে যদি আসি, উইকনেস আমি কিচ্ছু দেখি না পাঞ্জাবের মধ্যে। কি তুই জোর করে খুঁটিয়ে আমার বের করে তো লাভ নেই, তাহলে আমি এখানে উইকনেস দেখছি না। এরকম অন্যান্য টিমের কিন্তু অনেক উইকনেস আছে, আমি বলছি না সেরকম নেই। পাঞ্জাবের এবার পারফরমেন্সে ফল্ট হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার এখন দাঁড়িয়ে খেলা ম্যাচ শুরু হওয়ার আগে, মানে আইপিএল শুরু হওয়ার আগে কিন্তু কোনো খাতায় কলমে বল বা ইম্প্যাক্ট প্লেয়ারে বল, ওদের জশ ইংলিশ যাওয়াতে সেরকম কোনো অসুবিধা হয়নি একদম। তো জশ ইংলিশের জন্য বরঞ্চ আরো অন্যান্য ওমর জাইকে খেলাতে পারছিল না, অন্যান্য প্লেয়ারদের খেলাতে পারছিল না। তো যাই হোক, এই জন্য তো বললাম মানে ওদের যে 4টে থাকবে ওভারসিজ, মানে 4টে পুরো স্ট্রং, ঠিক আছে, মানে কেন বলছে বলতো, বল প্লাস হচ্ছে ব্যাট, এই জন্য ভাই পাঞ্জাবকে। আর প্লেইং 11টা আলোচনা করলে বুঝতে পারবি যে ওদের কতগুলো বোলিং অপশন আছে, কত অবধি ব্যাটিং আছে ওদের। তো প্লেইং 11-এ আসা যাক, প্লেইং 11-এর উপরে আসা যাক। প্লেইং 11 সবার প্রথমে যেটা ছিল গত বছরের মতো সেরকম কিছু চেঞ্জেস নেই। প্লেইং 11-এ কিন্তু 3টে বিদেশি, ওদের 3টে বিদেশি নিয়েও খেলতে পারবে এমন টিম আছে। তো সবার প্রথমে প্রিয়ান সারিয়া আর হচ্ছে প্রভসিমরন সিং চলে আসবে, তারপরে ওপেনিং ওরা চলে আসলো 3 নম্বরে শ্রেয়াস আয়ার দ্য ক্যাপ্টেন চলে আসলো। তারপরে কিন্তু এখানে আমরা রেখেছি আজমতুল্লাহ ওমর জাইকে, কারণ ও 4 নম্বর দেশের হয়ে 4 নম্বরে খেলে, এখানেও 4 নম্বরে খেলছে আজমতুল্লাহ ওমর জাই, ঠিক আছে, 4 নম্বরে আসবে এখানে, কারণ ও অ্যাঙ্কার ইনিংসও খেলতে পারে, মেরেও খেলতে পারে, দুরকমও হতে পারে। আর টিমে থাকা মানে অলরাউন্ডার, ফাস্ট বোলিং 140-এ বল করে, ওপেনিং স্পিন করতে পারে, ওমর জাই তো রয়েছে। 5 নম্বরে নেহাল ভাদেরাকে কিন্তু 4 নম্বরে আমি চাই 4 নম্বরে খেলালে ওর থেকে আরো বেশি পাবে, নীতিশ রানা টাইপের ব্যাটসম্যান, কিন্তু এখানে কিন্তু ওকে খেলায় না, ওকে কিন্তু 5 নম্বরেই খেলায় পাঞ্জাব, যা দেখা যায় 5 নম্বরেই খেলায়। তো নেহাল ভাদেরা, তারপরে মার্কাস স্টয়নিশের জন্য কিন্তু এখানে কিছু করার নেই, কারণ স্টয়নিশের জন্য অনেক নিচে 6 নম্বর মানে। তো মার্কাস স্টয়নিশ 6 নম্বরে, 7 নম্বরে শশাঙ্ক সিং আছে একদম প্রপার, 8 নম্বরে মার্কো ইয়ানসন। তাহলে তুই ব্যাটিং ডেপথটা ভাব ওদের,
যে 8 নম্বরে গিয়ে মার্কো ইয়ানসেন আছে। এখন মার্কো ইয়ানসেন কিন্তু প্রপার ব্যাটসম্যান, প্রপার ব্যাটসম্যান একদম, মানে ম্যাচ জিতিয়ে দিয়ে বেরিয়ে যাবে এরকম ব্যাটসম্যান আছে। তারপরে আর্শদীপ সিং, ইউজি চাহেল, আর হচ্ছে লকি ফার্গুসন বা হচ্ছে 11 নম্বরে লকি ফার্গুসন বা বেন ডসাস, 4.5 কোটি টাকা দিয়ে কিনেছে, খেলাতেও পারে। লকি ফার্গুসনের ফর্ম ভাই ভালো যাচ্ছিল, কিন্তু লাস্ট ম্যাচে 2 ওভারে যে 48 খেয়েছে ওয়ার্ল্ড কাপে, তারপরে কিন্তু আমি আর ভরসা পাচ্ছি না, ঠিক আছে। এটা লকি ফার্গুসন বা বেন ডসাস। তো এখানে চারখানা বিদেশি আছে। আর ইম্প্যাক্ট প্লেয়ারের যদি কথা বলা হয়, ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু এখানে বিজয় কুমার বেশাক একটা প্লেয়ার আছে, আরসিবিতে ছিল, যেটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো ও কিন্তু ডেথে এসে বল করতে পারে, যেটা লকি ফার্গুসন ওখানে ফল্ট করে যেতে পারে বা বেন ডসাস ফল্ট করে যেতে পারে। আর্শদীপ সিং এর 1-2 ওভারের সঙ্গে কিন্তু বিজয় কুমার বিশাখ এসে বল করতে পারে। আর আরেকটা বোলার আছে, সেটা হচ্ছে হারপ্রীত ব্রার। কেন বলছি, যেমন স্পিন যদি ট্র্যাক হয়, ঠিক আছে, মানে ওই কম্বিনেশনে খেলা হয়। আর হারপ্রীত ব্রার কিন্তু এমনও না যে দেখা গেল যে ওমর জায়ের বদলে হারপ্রীত ব্রার প্লেইং 11-এ খেলছে, তখন কিন্তু 3টে বিদেশি হবে, তার বদলে কিন্তু ওরা একটা তোর বিদেশি তুলতেও পারে, ওমর জায়কে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে। তো হারপ্রীত ব্রার আর আমি মনে করি বিজয় কুমার বেশাক, এই দুটো প্লেয়ার আছে যারা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারবে। অবশ্যই, কি ফেয়ার এনাফ তাহলে। আর এটা তো হলো প্লেইং 11। আপনারা জানাবেন প্লেইং 11 কেমন লাগলো, পাঞ্জাব ফ্যান্সরা যারা আছেন, আর আপনাদেরটাও জানাবেন, কমেন্ট করে জানাবেন, আমরা ওয়েট করে আছি দেখার জন্য, আপনারা প্লেয়ার মানে চান আর কি দেখার জন্য। আর স্ট্র্যাটেজি যদি বলা হয়, স্ট্র্যাটেজি সেরকম কি বলবো, গত বছর তো সবাই দেখেছে এদের স্ট্র্যাটেজি কি, ওপেন্স উইথ দ্য ব্যাং, ঠিক আছে, প্রিয়ান সারিয়া আর হচ্ছে তোর প্রভসিমরন সিং, কাউকে মানে না, কিচ্ছু মানে না, মানে 100 রানের পার্টনারশিপও করে ওরা, ঠিক আছে, 200 স্ট্রাইক রেটের উপরে। তারপরে বড় স্কোর, এই একটা ওদের স্ট্র্যাটেজি যে বড় স্কোর, পাঞ্জাব মানে বড় স্কোর আসবেই। মানে পাওয়ার প্লেতে ধরে রাখ ভাই 60-70 কি 80, যদি ব্যাটিং পিচ হয় তাহলে পুরো ধামাকাদার পারফরম্যান্স। এটা আছে। আর যদি বলা হয় যে ওদের সবথেকে বড় যেটা তোর স্ট্র্যাটেজি, ওদের হচ্ছে তোর আছে স্ট্রং বোলিং কোর যেটা আছে, ওই সেম প্যাটার্নে খেলানো উচিত, কারণ হচ্ছে গত বছর অপশন আছে, বোলিং অপশন আছে ভালো, এটা স্ট্রং পয়েন্টের মধ্যেও বলা যেতে পারে অবশ্যই। কারণ হচ্ছে ওরা গত বছর কিন্তু 111 ওরা তোর ডিফেন্ড করে ফেলেছিল কলকাতার এগেইনস্টে, যদি মনে থাকে আপনাদের ম্যাচটা, 111 ডিফেন্ড করে ফেলেছিল, তাহলে কিন্তু ওদের মানে বোলিং কোনো দিক থেকেই কম না। বললাম না আমি উইকনেসে বলেছি যে ওদের কোনো উইকনেসেস নেই। দেখ আজমতুল্লাহ ওমার জাই কিন্তু তোর বোলিং স্পেল মানে ওপেনিংও করতে পারবে, তুই দেখ কতগুলো বোলিং অপশন হলো, যে তোর লকি ফার্গুসন, চাহাল, আর্শদীপ সিং, মার্কো ইয়ানসন, মার্কাস স্টয়নিস, তারপরে হচ্ছে তো আজমাতুল্লাহ ওমর জাই, তাহলে কতগুলো বোলিং অপশন রয়েছে। তারপরে ইম্প্যাক্ট বোলার একটা তো রয়েছেই, আর ব্যাটসম্যান যদি বেশি দরকার কুপার কনলিকে নামিয়ে দিতে পারে, এটা ওদের অপশন রয়েছে। মানে ওভারঅল দেখতে গেলে ভাই একদম পারফেক্ট টিম এখনো অবধি রয়েছে, ঠিক আছে, একদম খাতা কলমেও রয়েছে, এমনিতেও রয়েছে। তো রেটিং যদি দেওয়া হয় যে প্লে অফে উঠতে পারবে কিনা, আর 10-এর মধ্যে তুই কত রেট করতে চাস এই টিমকে? 10-এর মধ্যে যেই টিম এবার রয়েছে, যদি ভাগ্যিস ইনজুরি মানে না হয়, তাহলে আমি বলবো 10-এর মধ্যে 9 থেকে 9.5 দেবো আমি। আমারও সেই রেটিং এ আছে, আমি পুরোপুরি 9.5 দিচ্ছি এই টিমটাকে। 10-এর মধ্যে 9.5 আমি বলবেন যে 9.5 বাবা এত বড় একটা ব্যাপার না, সব টিমকে দেবো না, এই টিমটা এতটাই পারফেক্ট যে এই টিমকে দিতে বাধ্য হচ্ছে আমি 9.5। আর প্লে অফে উঠবে কিনা 9.5 যেহেতু দিয়েছি, দর্শকরা বুঝে গেছে পরিষ্কার প্লে অফে উঠছে পাঞ্জাব আমাদের তরফ থেকে। আপনারা পাঞ্জাব ফ্যান্স যারা আছেন বা যারা নাও আছেন, অন্যান্য টিমের ফ্যান আছে, আপনারা জানাবেন যে আপনাদের পাঞ্জাবের এই অ্যানালাইসিস দেখে যে কি মনে হচ্ছে, যে এই টিমটা কি প্লে অফে যাওয়ার যোগ্য কি যোগ্য না, ঠিক আছে। আরো বাদবাকি তো টিমে আনবোই, আর বাদবাকি টিমের সেই সময় আনলে বোঝা যাবে আমাদের তরফ থেকে কাদের কাদের প্লে অফে রাখছি আমরা। তো পাঞ্জাব তো মোটামুটি হলো, এরপরে রাজস্থানের উপরে আসবো আমরা, রাজস্থানী সুরমানের উপরে আসবো। তো রাজস্থান রয়্যালসের উপরে যদি আমরা আসি, রাজস্থান রয়্যালস কিন্তু এই বছর আমাদের সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়েছে। সবার প্রথমে তো সঞ্জু স্যামসনকে, ওদের যে ফেস ছিল এত বছরের, বাসও খেয়েছে, বাস তো খেয়েছে, আবার আরেকদিক থেকে দেখতে গেলে ভালো হয়েছে, আমরা আসবো সেটার উপরে আসছি কেন ভালো হয়েছে বলছি। তো সঞ্জু স্যামসনকে ওরা কিন্তু চেন্নাইকে ট্রেড করে দিয়েছে, তার বদলে বুড্ডা জাদেজা, না ভাই বুড্ডা বলিস না, জাদেজা আর স্যাম কারানকে কিন্তু ওরা ওদের টিমে ট্রেড করেছে, আর ওদিকে ডোনোভান ফারুরাকে কিন্তু ওদের টিমে নিয়ে এসছে। তারপরে আরো একটা বড় সারপ্রাইজ, যেটা সবাই ভেবেছিল যে এরপরে হয়তো জয়সওয়াল ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেনটা কিন্তু ওরা কিন্তু রিয়ান পরাগকে এবছর রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে। তো এটার উপরে কি টেক আছে? রিয়ান পরাগ কি উচিত ছিল নাকি? এটা আমার দেখে রিঅ্যাকশন একটাই,
মানে এটা আমি বুঝতে পারছি না যে কেন ক্যাপ্টেন করলো, ঠিক আছে, মানে এখানে ক্যাপ্টেন আমরা দাবিদার। সবাই সারপ্রাইজ হয়েছি যে জয়সওয়াল এত বড় আরে একটা জয়সওয়াল contender থেকে ছিল। ভাই জাদেজাও তো ছিল না, হ্যাঁ, জাদেজা ছিল, IPL এর জাদেজা একটা আমার কি মনে হয় brand বলতো, আর কি। জাদেজা পরিষ্কার না করেছে যে আমি নিতে চাই না ক্যাপ্টেন্সি, কারণ এটাও হতে পারে। চেন্নাইতে হ্যাঁ, যেইভাবে হিউমিলেট হয়েছিল সবার কাছে গিয়ে, আমাদের KL রাহুল যেমন বলে দিয়েছে আমি পানতি। ক্যাপ্টেন্সি করবো না, ক্যাপ্টেন্সি করবো না, ওরা এত চাপ নেবো কেন, সবাই না, ক্যাপ্টেন্সি চাপ আমি নিতে সেটা পারে। বলছি না, আমি জাদেজার কথা বলছি, হ্যাঁ, পানতি। জাদেজার উপরে আসছি স্কোয়াডের মধ্যে আসার আগে। আর হচ্ছে রাজস্থান রয়্যালসের যদি আমরা হিস্ট্রিও দেখি, ওদের হিস্ট্রি কিন্তু খুব মানে দুঃখজনক হিস্ট্রি। 2008-এ সবার প্রথমে কিন্তু IPL জিতেছিল ফাইনাল ওরা। জিতে গেছিল, তারপরে এখনো অবধি একবারই মাত্র ফাইনালে উঠেছে, সেটা 2022-এ। 6বার প্লে অফসে উঠেছে ওরা, কিন্তু জানি না এটা লাক বলবো নাকি পারফরমেন্সের, লাক না, bad luck, পারফরমেন্সই কে জানে, বলবো। হ্যাঁ। এটা মানে 6বার প্লে অফসে উঠেছে ঠিকই, মাত্র 2বার ফাইনালে পৌঁছানো, এরকম একটা সাকসেসফুল মানে কোথাও কোনোভাবে যে টিমটা একটা খাতা কলমে স্ট্রং না, ঠিক আছে, আবার কিছু কোথাও কিছু বার মনে হয় এত স্ট্রং যে এরা কেন উঠলো না। 2022-এরটা যেমন জেতার মানে জেতারই কথা, সবাই ফর্মে ছিল সেই বছর, তারপরেও কিন্তু জিততে পারেনি। না। আর গত বছর তো আরো বাজে গেছে, 14টা ম্যাচের মধ্যে মাত্র 4টে ম্যাচ জিততে পেরেছে, 10খানা ম্যাচ হেরেছে। এইরকম টিম নিয়ে, এরকম রাহুল দ্রাবিড়ের মতন কোচ, রাহুল দ্রাবিড়ের মতো কোচ নিয়ে গত বছর ওরা একটা ভালো কাজই করেছে একমাত্র, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। 14 বছর বয়সে ওটা উপরে তুলে এনেছে ওরা, তার ক্রেডিট অবশ্যই, ওকে পরিচয় দিয়েছে, এটা কিন্তু সবথেকে বড় পাওনা। এবার জানি না ওটা পে অফ করবে কিনা এই বছর, সেটাই দেখি আমরা স্কোয়াড। ওই তো রাহুল দ্রাবিড় যেতে যেতে একটা ভালো জিনিস দিয়ে গেছে রাজস্থান। তো অকশনের উপরে যদি আমরা আসি, অকশনে যাবার প্রথমে ওরা যা কিনেছে সেটা হচ্ছে না, অকশনের উপর ম্যাচের উপরে আসছে, ম্যাচগুলো বলে দিচ্ছি 4টের কথা। মার্চের 30 তারিখে CSK এর সাথে হোম, এই রাজস্থানের কিন্তু 3টে হোম গ্রাউন্ডে খেলা রয়েছে প্রথম 4টের মধ্যে, এটাও কিন্তু একটা ভাই বলবো আমি। হ্যাঁ, তো 30শে মার্চ CSK এর সাথে হোম গ্রাউন্ডে মানে গৌহাটিতে আর কি, আর 4th এপ্রিলে জিটির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ আছে মানে গুজরাটে আর কি, আর হচ্ছে 7th এপ্রিল আর 10th এপ্রিলে মুম্বাই আর RCBর সাথে হোমে রয়েছে ওদের। 4খানা ম্যাচে কিন্তু হোমে, 4খানা ম্যাচের মধ্যে কিন্তু জিতে থাকতেই হবে, নাহলে লাস্টে অনেকগুলো। সেটাই তো আমরা তার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে হোম যদি পরপর 2-3টে খেলা হয়ে যায় তাহলে কি হোম অ্যাডভান্টেজ আগে না তার লাস্টের দিক দিয়ে অ্যাওয়ে? হ্যাঁ, না এটা তো প্রবলেম হতে পারে, লাস্টের দিকে দেখা গেল রান রেটের ব্যাপার, সেই সময় অ্যাওয়ে ম্যাচ 4টের মধ্যে 3টে জিততে হবে, সব অ্যাওয়ে ম্যাচ খেলতে হচ্ছে, এটা হতেই পারে, এটা প্রবলেমের উপরে রয়েছে এটা। তো যাই হোক, অকশনের উপরে যদি আমরা আসি, অকশন কেমন গেছে ওদের? অকশনে সেরকম প্লেয়ার ওরা ছেড়েছে অনেকগুলোই বলতে গেলে, যেমন হচ্ছে তোর চলে গেছে পয়সা, যেমন হচ্ছে তোর ইয়েকে ছেড়ে দিয়েছে, তোর হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছে, তিক্সানাকে ছেড়ে দিয়েছে, নীতিশ রানাকে ছেড়ে দিয়েছে। তো ভালো ভালো প্লেয়ার কিন্তু ওরা ছেড়ে দিয়েছে, কেন জানি না, ওই সব জাদেজার জন্য পয়সা, জাদেজার স্যামকারের জন্য পয়সা ছেড়েছে না, ট্রেড করে দিয়েছে, এখন তাপড়াচ্ছে পয়সা বাঁচাতে গিয়ে এরকম টেবিল তাপড়াচ্ছে যে নাকি টি20-র ভাই। জয়সওয়াল, ধ্রুব জুরেল, জোফরা আর্চার আর হচ্ছে তোর সিমরান হেটমারা, এই 4টে প্লেয়ারই আছে যে মেনলি করেছে। কিন্তু ওরা অকশনে গিয়ে একটা জিনিস কিন্তু জিতেছে এখানে, সেটা হচ্ছে তোর রবি বিষ্ণয়, যেটা মাত্র 7.20 কারণে আমরা তো ভেবেছিলাম অকশনের সময় ভাই 17-18 কোটি না চলে যায়। হ্যাঁ, রবি বিষ্ণয় কিন্তু ভালো একটা প্লেয়ার পেয়ে গেছে 7 কোটি টাকায় মাত্র। আর যদি কিনেছে কাকে, অ্যাডাম মিল কিনেছে, সেটা হচ্ছে 2.5 কোটি টাকা, 2.40। আর বিঘ্নেশ পুতুর নিশ্চয়ই মনে আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিঘ্নেশ পুতুর, তো বিঘ্নেশ পুতুরকে কিন্তু ওরা কিনেছে 30 লাখ এরকম বেশি না তোর। হ্যাঁ, আর হচ্ছে 2খানায় আনক্যাপ কিনেছে। এখন আনক্যাপ নিয়ে আমরা কিছু বলতে চাই না, কারণ তার কেমন পারফরম্যান্স আসবে, যেটা হচ্ছে রবি সিং কিনেছে উইকেট কিপার 95 লাখ দিয়ে, আর হচ্ছে সুশান্ত মিশ্রা কিনেছে, মানে অত ডিটেইলসে আমরা যাচ্ছি না, 90 লাখ, যেহেতু 95 লাখ দিয়েছে, নিশ্চয়ই ওর মধ্যে কিছু দেখেছে একটা জন্য। কিন্তু এখানে টিমের মধ্যে কতটা চান্স পাবে বলা মুশকিল, ঠিক আছে। একটা স্লট ওদের ফাঁকা আছে যদিও বা টিমের মধ্যে, উইকেট কিপার খেলার মতো, মানে উইকেট কিপার না, অ্যাকচুয়ালি মিডল অর্ডার ফিনিশারে খেলার মতো একটা জায়গা রয়েছে। তো স্কোয়াডের উপরে যদি আমরা আসি, স্কোয়াড তো আগের বছর যা ছিল, এটা তো মিনি অকশন গেছে, সেরকম চেঞ্জেস কিছু থাকবে না স্কোয়াডের মধ্যে, আমরা স্ক্রিনেই দিয়ে দেবো, আমরা আলাদা করে বলছি না স্কোয়াড কি আছে না আছে। সো স্কোয়াডের যদি আমরা বলি, স্কোয়াডের রিভিউ, যদি স্কোয়াড কেমন হয়েছে তোর মনে হয় শেষ ম্যাচ গিয়ে দাঁড়ালো এখন, রবি বিষ্ণয় আসাতে তো নিঃসন্দেহে ভালো হয়েছে। স্পিনের যে ওদের একটা ছিল, অভাব ছিল, থিক্সানা আর হচ্ছে পাথিরানাকে বলছি তোর হাসারাঙ্গা, এই দুজনকে ছেড়ে যে স্লটটা ফাঁকা হয়েছিল, ওই জায়গাতে কিন্তু একটা ওরা ইন্ডিয়ান স্পিনার পেয়ে গেছে। আমার মনে হচ্ছে দুজন গেছে বিদেশি আর দুজন ইন্ডিয়ান ভালো এসেছে, এক হচ্ছে রবীন্দ্র জাদেজা আর এক হচ্ছে রবি বিষ্ণু, মানে ওদের স্পিনটা অভাবটা পূরণ হয়ে গেছে। রবি বিষ্ণু 2খানা ইন্ডিয়ান স্পিনার পেয়েছে, প্লাস একটা অলরাউন্ডার পারফরম্যান্স কি হবে তার চাঙ্গা অলরাউন্ডার যে হচ্ছে ফর্মে রয়েছে অলরেডি, টি20 ওয়ার্ল্ড কাপে দেখেছি আমরা, স্যাম কারান কিন্তু অলরেডি ফর্মে রয়েছে, তো ভালো একটা পেয়েছে ওরা অকশনের মধ্যে। আর হচ্ছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে জাড্ডুকে নিয়ে, যে জাড্ডুকে যে আনলো ঠিক আছে, কিন্তু এই বয়সে এসে জাড্ডু
কি তার রোলটা পুরোপুরি 100% দিয়ে এখানে জাস্টিফাই করতে পারবে? দেখ আমার মনে হচ্ছে 100% না দিলেও যে টিমের সাথে যে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে। আমি একটা হাসির কথা বলবো, আমার যা মনে হয় রবীন্দ্র জাদেজা শেষ হয়ে গেছে, ওর মধ্যে মানে নিচে সব নিয়ে নিচে, মানে আমার আর কিছু নেই। মানে কি বলতে চাইছে, মানে টি20 আর নেই। দেখ বোলার হিসাবে জাদেজা তো কোনোদিন মহান ছিল না, না না না, এটা তো মানবি। টি20 তে মহান ছিল না, হ্যাঁ কোনোদিন মহান ছিল না। না। আর ব্যাটসম্যান হিসাবে যেটাই ছিল ইম্পর্টেন্ট জায়গায় ম্যাচ জিতিয়েছে ঠিকই, কিন্তু 10টা ম্যাচের মধ্যে কিন্তু 8টা ম্যাচে এসে ও কিন্তু ওই অ্যাক্সেলারেশন দিতে পারবে না যেটা আমাদের দিয়ে যেখানে নামে আর কি ফিনিশিং এর দরকার হয়। যেটা মানতে হবে, সেটা যেটা মানার সেটা মানতে হবে। সিএসকে সাথে এরকম আছে কত ম্যাচ হেরে গেছে, কত ম্যাচ হেরে গেছে, আর ওই ফাইনাল মনে পড়লে জিতিয়েছিল, ঠিক আছে, ওইসব মনে পড়লে একবারে 30 মেরেছিল, ওইগুলো মনে পড়লে আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ ম্যাচই কিন্তু জাদেজা এখন পারবে না। একটা টাইমে ছিল, আমি মানছি, তার আগে আবার ছিলও না, মাঝখানে হয়েছিল, কিন্তু এখন কিন্তু খুব মুশকিল জাদেজাকে দিয়ে ফিনিশ করানো, বড় স্ট্রাইক রেট। আর যে ফিনিশার যদি জাদেজাকে না করা তাহলে কাকে দিয়ে করাবে, ঠিক আছে, ওই একটা আবার উইকনেস আছে, উইকনেস আমরা পরে বলছি। যদি স্ট্রেংথ গুলোর কথা বলা, স্ট্রেংথ কি কি আছে? ওই স্ট্রেংথ ওদের ওপেনিং ব্যাটসম্যান যারা আছে, জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী, যেটা আইপিএল এর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা থাকা উচিত সেটা ওদের কাছে আছে, ফিক্সড আছে বৈভব সূর্যবংশী। আর যেভাবে এখন সূর্যবংশীর ফর্ম আছে, যেই খেলা দেখিয়েছে সূর্যবংশী, এই মানে আন্ডার 19 থেকে আর কিছু বলারই নেই। গত বছর 35 বলে সেঞ্চুরি, রেকর্ড ইন্ডিয়ান দ্বারা সবথেকে ফাস্টেস্ট 50। সেটা তো আন্ডার 19 বিশ্বকাপ থেকে শুরু করে ভাই ডোমেস্টিক শুরু করে যা ধামাকা ইন্ডিয়া এর হয়ে বল, ইন্ডিয়া এর হয়ে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে ব্যাপক খেলেছে। আর ওদের শুধু ওপেনিং এ না, মিডল অর্ডারেও ফায়ার পাওয়ার আছে, যেমন সিমরান হেটমায়ার আছে, আর হচ্ছে তোর এদিকে রিয়ান পারাগ আছে, আর হচ্ছে নামাতে পারে ফিনিশার যদি নাও না, আমার মনে হয় না মিডল অর্ডারে খেলবে, ও লোয়ার মিডল অর্ডারে। মানে তুই বলছিস ফিনিশার? না ফিনিশ না, মিডল অর্ডারের কথা বলছি। ফিনিশার কে করবে? ফিনিশ তো ওটা উইকনেসের উপরে আসছে আমরা, কিন্তু হচ্ছে সিমরান হেটমায়ার, রিয়ান পারাগ আর ধ্রুব জুরেল, তিনটে ভালো ব্যাটসম্যান আছে ওদের মিডল অর্ডার। আর একটা কয়েন আছে যেটার কিন্তু দুরকম ওদের পেহেলু আছে, একটা হচ্ছে স্ট্রেংথের মধ্যে পড়ে, ওই জিনিসটা আবার উইকনেসের মধ্যে পড়ে। যেমন হচ্ছে ওদের ওপেনিং যদি পাওয়ার প্লে বোলিং হয়, সন্দীপ শর্মা আর জোফরা আর্চার, পাওয়ার প্লে বোলিং একদম সলিড। উইকনেসের উপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে ডেথ বোলিং এ, কারণ হচ্ছে ডেথ বোলার কিন্তু ওদের নেই। তুষার দেশপান্ডে চলবে না, সন্দীপ শর্মা একমাত্র বোলার যে হচ্ছে তো ডেথ বোলিং করতে পারবে। জোফরা আর্চার কিন্তু একদমই তো ডেথ বোলিং এর যোগ্য না। ইন্ডিয়ান পিচে চলবে, কিভাবে ধুয়েছে আপনারা দেখেছেন ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে, ধোয়া খেয়েছে। আর আরেকটা যেটা ওদের উইকনেস আছে, সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে কিন্তু ওদের ফিনিশার কিন্তু নেই। কে আছে? জাড্ডু, স্যাম কারান, ডোনোভান ফারেরাকে যদি খেলায়, ডোনোভান ফারেরা যে লাস্টে নেমে কিন্তু ওদের কিন্তু একদম, না এটা তো বললাম, যদি 8 বলে কত 18-20 থাকে না, ওদের ভাই জেতা টাফ হয়ে যাবে। হ্যাঁ, আর একটা যদি আমরা উইকনেস বলি, টু মাচ ডিপেন্ডেন্ট অন জোফরা আর্চার বাদে কিন্তু কোনো বোলার নেই সেরকম, মানে ডেথ বোলার নেই। ডেথ বোলার সন্দীপ শর্মা তো আসবে তো 10-12 ওভারের পরে, সেটাই তো বলছি, একবার হয়তো দুবার, ও হয়তো পাওয়ার প্লেতে দুবার করে দিয়ে চলে যাবে, তারপরে যদি সন্দীপ শর্মা লাস্টে 2 ওভার রাখতে যায়, মিডলে কারা বল করবে, ওটাই কোনো সেরকম ফাস্ট বোলার কিন্তু না। ওদের বোলিং নিয়ে মানে সত্যি কথা বলতে বড় উইকনেস আছে, বড় উইকনেস আছে। আর প্লেইং 11-এ যদি আমরা আসি, প্লেইং 11-এর উপরে তাহলে চলে আসি, তো ফিক্স যেগুলো রয়েছে সেগুলো তো জানা কথা, জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী। আমার মনে হচ্ছে আমরা আগের যে পাঞ্জাবের নিয়ে আলোচনা করেছি, আমার মনে সেম ওপেনার, তুই দেখ দুজনেই সেম এরকম টাইপেরই। তো 3 নম্বরে এখানে একটা বড় চেঞ্জ করতে হবে এখানে, আমি মনে করি যে 3 নম্বরে সিমরান হেটমায়ারকে খেলাও রাজস্থান, কারণ হচ্ছে যত সবথেকে বেস্ট পারফরমেন্স যেটা এই ওয়ার্ল্ড কাপেও দেখেছি, সিমরান হেটমায়ার কিন্তু 5-6 নম্বরে ওর থেকে বার করতে পারবে না সেই জিনিস। 3 নম্বরে কিন্তু আমরা এখানে যার জন্য সিমরান হেটমায়ারকে রাখছি। 4 নম্বর রিয়ান পারাগের জায়গা, 4 নম্বর রিয়ান পারাগই থাকবে। 5 নম্বরে ধ্রুব জুরেল চলে আসবে। তারপরে হচ্ছে 6 নম্বরে এখানে ডোনোভান ফারেরাকে কিন্তু খেলাতে পারে। ডোনোভান ফারেরাকে এনেছে একটা তোর ব্যাটিংয়ের জন্য, স্ট্রাইক রেটের জন্য বিখ্যাত, তো ওখানে ডোনোভান ফারেরা চলে আসবে। বা হচ্ছে 6 নম্বরে জাড্ডু আসতে পারে, তারপরে ডোনোভান ফারেরা আসতে পারে। আর তাহলে জাড্ডু, স্যাম কারান, ডোনোভান ফারেরা ফ্লোটারের মতো খেলতে পারে, পরিস্থিতি বুঝে। আর হচ্ছে বোলারের মধ্যে আর 3টে বোলার হচ্ছে তোর জোফরা আর্চার, সন্দীপ শর্মা আর রবি বিষ্ণু। পরিষ্কার ওদের টিম রয়েছে। আর ইম্প্যাক্ট প্লেয়ারের মধ্যে আছে, আমি একমাত্র তুষার দেশপান্ডেকে দেখছি, আর সেরকম কোনো প্লেয়ার নেই ওদের ইম্প্যাক্ট প্লেয়ার। মানে সেরকম ভাবে তুই যদি এবার অবশ্যই এটা বোলিং এর উপর ডিপেন্ড করছে, যদি পরবর্তীকালে বোলিং করলে তাহলে তুষার দেশপান্ডে, আর সেরকম হিসাবে ইম্প্যাক্টের মধ্যে আমার মনে হয় সেরকম প্লেয়ার নেই, মানে তো কেউ নেই। মানে ওইটাও একটা ধরতে গেলে উইকনেস। হ্যাঁ সত্যি তাই, ওটা উইকনেস। কাকে খেলাবে? নীতিশ রানার মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তাহলে।
আর আর স্ট্র্যাটেজি যদি ওদের বলা হয়, যেটা বললাম 3 নম্বরে হেডমার্কে 3 নম্বরে খেলানো উচিত, আমি মনে করি এটা। আর হচ্ছে 15 ওভারের মধ্যে যত রান করার করে নাও, কারণ ফিনিশার কিন্তু পাবে না এখানে, ফিনিশিং সত্যি নেই। 15 ওভারের মধ্যে যত রান করার করে নাও, ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করছে টোটাল রান কত হবে, আমার মনে হয় এটা। আর হচ্ছে আর যদি বলা হয় ডোনোভান ফারোরা, জাড্ডু, এদেরকে হাই স্ট্রাইক রেটে খেলতে হবে, এটা তো রয়েছে, স্ট্র্যাটেজি আছে, এরকম কিছু নেই। আর রেটিংস তাহলে আসি আমরা, যে প্লে অফের আমাদের ভিডিও থেকে বোঝা গেছে যে আমরা কি রেটিং দিতে চলেছি। তুই রেটিংটা তুই বল। তুই আচ্ছা আমি বলছি, আমি 10 এর মধ্যে আমি রাজস্থান রয়্যালসকে দিয়েছি 7.5। হ্যাঁ আমি ওরকমই রাখবো, 7.5 কি 8 8টা দিলে কি বলতো আবার সেই মানে একটুখানি স্ট্রং দিকে চলে যাবে। আমার মনে হচ্ছে এই টিম নিয়ে ওরা গত বছর 4টে ম্যাচ মাত্র জিতেছে, ঠিক আছে, তাহলে এই টিমে ওদের টিমের মধ্যে কিন্তু যে টিম ওয়ার্কটা যেটা থাকার কথা সেটাও কিন্তু নেই। আমি যার জন্য 7.5 দিয়েছি, আমি 7ও দিতে পারি। মানে আমি তো সেটাই ভাবছি, যদি আগের মতন টিমটা থাকতো, যদি ভাই কোনো ভেঙে ওদিক দিয়ে এদিক দিয়ে যদি না আনতো না, এই টিমের মধ্যে বাটলার অবধি খেলে গেছে, তাও সেটাতে বলছি এদিক ওদিকে যদি না ছাড়তো না, আমার মনে হয় গতবার থেকে এবার তো স্টিং আরো স্ট্রং হতো। বাটলারের মতো প্লেয়ারকে ছেড়ে দেয় কেউ? এটা কি ভাই স্ট্র্যাটেজি নিয়ে ওরা ভাই অকশনে বসেছিল, আমার ভাই ধারণার বাইরে। তো আমরা এরকম দিচ্ছি, আর প্লে অফে উঠবে কি উঠবে না? আরে 7.5 দিলে কি আর কিভাবে উঠবে? আমার দিক থেকে প্লে অফে উঠছে না রাজস্থান রয়্যালস। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হয়, যে প্লেইং 11 ঠিক আছে কিনা, বা প্লে অফে উঠতে পারবে কিনা। গত বছর যে পয়েন্ট দিতে চান সেটাও আপনারা বলে দেবেন। গত বছর 9তে মনে হয় গিয়ে ফিনিশ করেছে। হ্যাঁ তাহলে এইবার আমার যদি ভাই ভুল নয় থাকে, ওরকমই 8 9 তে গিয়ে শেষ করবে। সত্যি তাই, সত্যি তাই। তো যাই হোক, আপনারা জানাবেন যে আপনাদের এই দুটো পিভিকেএস আর আরআর এর রিভিউ, টিম অ্যানালাইসিস কেমন লাগলো। আমরা প্রত্যেকটা টিমের নিয়ে আসবো, একদিন দুদিন পর পর অল্টারনেট ডে কিন্তু আমরা দিতে থাকবো এরকম। আর কিছু কিছু ভিডিও আছে, যেরকম আমি বলে দিচ্ছি, আরসিবি হোক, কলকাতা হোক, এক একটা ভিডিও করে নিয়ে আসবো। আপনারা কমেন্ট করে জানান, যদি আলাদা করে চান, তো একটা সিঙ্গেল টিমে কোন টিমে সিঙ্গেল চান সেটা আপনারা কমেন্টে জানান। আমরা দুই একজন আমরা কমেন্ট করছি ঠিকই, কিন্তু আমরা চাই আরো কমেন্ট করুক, আমাদের কিছু বলারও আছে। আর আপনার যদি কিছু বলা থাকে কমেন্টে জানাবেন। তো জানাবেন কেমন লাগলো, এই ভিডিও কেমন লাগলো, লাইক করুন যদি ভালো লেগে থাকে, চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল দাবিয়ে দেন। আইপিএল এর কিন্তু ধামাকাদার ভিডিও আসতে চলেছে পর একদম, থামার কোনো নাম নেব না। আজকের মতো এইটুকুই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।